গাইজ এগেইন উইথ পালসার N160 আর এই বাইকটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের। উনি আমার ব্লগ দেখে পসিবলি বাইকটা কিনছিলেন, এরপরে কন্ট্যাক্ট করছিলেন যে এই বাইকটাকে কালার প্রোটেকশনের জন্য কি করা যায়। পরে এই বাইকটা সিরামিক কোটিংয়ের ডিসিশন নেওয়া হয়েছে ট্রাস্টওয়ার্ড থেকে। এই বাইকটা কেন কিনছে এটা আমরা জাহাঙ্গীর ভাইয়ের ছেলে ফাহাদ আছে আমাদের সাথে, ছোট্ট একটা ছেলে, যদিও বাইক চালাইতে পারে, রাইট? এই বাইকটা কেন কিনছিল একটু বলো তো। অন্য অনেক বাইক ছিল, FZS ভার্সন 3 ছিল, 4V ছিল, হোন্ডা হর্নেট ছিল, এক্সব্লেড ছিল, এটা কেন কিনলা ফাদ? এটা কেনার মূল কারণ হচ্ছে হ্যাঁ, এই বাইকটার অনেক রিভিউ দেখছে, ভিডিও দেখছে, দেখে সে আপনার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখছে। জি, ওকে, এবং গুড। ইউটিউবে রিসার্চ করার পর তার মনে হয়েছে যে এই বাইকটা তার জন্য পারফেক্ট। আচ্ছা, ফাইন। এবং সে ভাবতেছে, বুঝতে পারছে যে এই বাইকটা কিনলে তার হচ্ছে মানে কমফোর্ট বলেন বা তার যে প্রয়োজনটা, সেফটি, কমফোর্ট, প্রয়োজন সব কিছুই মিটবে, আছে। দ্যাটস দ্য ইস্যু গাইজ। একটা বাইক যখন মানুষ কেনে তার আগে ডেফিনেটলি রিসার্চ করে। বড় ব্যাপার আমার জন্য যে আমার ব্লগটা দেখে বেসিক্যালি ডিসিশনটা নিয়েছে, যে কারণেই আমার সাথে কন্ট্যাক্ট করছে পরে। সো ইটস এ ফ্যান্টাস্টিক ইস্যু। আর নিজেও অনেক রিসার্চ করছে যে তার প্রয়োজন এই বাইকটা মেটাইতে পারবে কিনা, তারপরে বাইকটা তোমরা কেনার সিদ্ধান্ত নিচ্ছ। আচ্ছা, এখন সিরামিক কোটিং কেন করাচ্ছ? সিরামিক কোটিংটা করার মূল কারণ হচ্ছে যে বাইক আব্বু চেয়েছিল যে বাইকটার যাতে কালার প্রোটেকশন বা কালার লম্বা সময় যেন কালারটা ভালো থাকে, সেই জন্য সে ইউটিউবে রিসার্চ করছে এই বিষয়ে এবং দেখছে যে সিরামিক কোটিং করাইলেই হচ্ছে মানে কালারটা লম্বা সময় ভালো থাকে এবং হচ্ছে অনেক লম্বা সময় ধরে ভালো থাকে। ফাইন, গুড ডিসিশন। ডেফিনেটলি গাইজ, জাহাঙ্গীর ভাই বা ফাহাদ ওরা রাইট ডিসিশন নিছে। আপনি যদি কালার প্রোটেকশন চান, লম্বা সময়ে কালার ভালো থাকুক এরকম চান, আপনি সিরামিক কোটিং করিয়ে ফেলতে পারেন। ইটস অন ইউ, মানে এটা আপনার ডিসিশন। সিরামিক কোটিং করাইলেও সমস্যা নেই, না করাইলেও সমস্যা নেই, এটা এক একজনের চয়েস, তাই তো ফাহাদ সাহেব? তাহলে বসেন, আমরা ট্রাস্টওয়ার্ডে যাই। সো গাইজ, আমরা আবার N160, আসলে N160 আমার কপালে জুটতেছে বেশি আর কি। ওয়াও, এইটা সাউন্ড নিয়ে একটু কথা বলি। সাউন্ডটা আসলে যারা TVS রাইডার চালাইছেন ঠিক ওই টাইপের একটা সাউন্ড দেয়, এত ভাল লাগে, আমার কাছে প্রচুর ভাল লাগে। আর কালকে আমরা রাত্রে বটিয়াঘাটা গিয়েছিলাম, এইটা খুব কাজে দিছে। চার্জিং পোর্টটা মোবাইলে চার্জ ফুরাই গেছিলো, খুব ভালো চার্জ হয়েছে, অল্প সময় 30%-এর মতো চার্জ হয়ে গেছে। সো ইটস এ কুল ফিচার, মানে প্রত্যেকটা ফিচারই ইউজ করার চেষ্টা করতেছি। আসলে যা আছে সব কিছুর ম্যাক্সিমাম ইউটিলাইজেশনই করা উচিত, এই হচ্ছে বিষয়। সো গাইজ, এখন যাই ট্রাস্টওয়ার্ডে গিয়ে এটা সিরামিক কোটিং করাই। আর খুলনাতে বেস্ট জায়গা সো ফার আই নো ট্রাস্টওয়ার্ড সিরামিক কোটিংয়ের জন্য। প্রথম সিরামিক কোটিং শুরু করছিল তারা, ওই সময় থেকেই আমি তাদের সিরামিক কোটিংয়ের সাক্ষী। ইনফ্যাক্ট অনেকগুলো বাইকে আমি ওইখান থেকে সিরামিক কোটিং করিয়েছি, মানে ওদের সিরামিক কোটিংয়ের আদ্যপন্ত সব কিছু আমার জানা। আর যারা করাইছে আলহামদুলিল্লাহ সবাই আমার পরিচিত, আর তাদের কোনো কমপ্লেইন এখনও পর্যন্ত নাই। লাস্ট করিয়েছিলাম R15M ইন্দোনেশিয়ান ভার্সন যেটা ছিল ওইটাতে। সোফার ওর সঙ্গে আমার গত সপ্তাহে বা তার আগে দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম সিরামিক কোটিং করার পরে তুমি এখন কি মনে হচ্ছে, কালার ইজ ওকে? ও বলতেছে ভাইয়া ঠিক আছে। ওর আরও এক ফ্রেন্ড কিনছিল, বাট তারটা থেকেও ওর বাইকটা নতুন দেখায়, এই হচ্ছে ওর ফিডব্যাক। পাওয়ার ফিডব্যাকটা এত ভালো লাগে, স্মুথ একটা পাওয়ার ফিডব্যাক, স্মুথ, সো স্মুথ। আর কালকে তো মাইলেজ টেস্ট হয়েই গেল। মাইলেজ টেস্টে যা পাইলাম মানে কি বলবো, মাইলেজ টেস্টটা দেখে আসতে পারেন ভিডিওতে, আমার চ্যানেলেই আছে। মানে এরকম মাইলেজ পাবো কোনোভাবেও আশা করি নাই, ইনক্রেডিবল। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে এত ভালো মাইলেজ এই বাইকটা দিবে। বাইকের টান আছে, টান আলহামদুলিল্লাহ ভালো। যদিও খুব শীঘ্রই টপ স্পিডে যাব, মানে টপ স্পিড চেক করব, তখন অ্যাকচুয়াল ফিডব্যাকটা হয়তো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি টান কেমন, বা গিয়ার রেশিও অনুযায়ী ম্যাক্সিমাম পাওয়ার কত দেয়, টপ স্পিড কত দেয়, এই ব্যাপার। এই যে হচ্ছে ট্রাস্টওয়ার্ড, এই যে হচ্ছে নেসারিয়া মাদ্রাসা, এটার অপোজিটে। আর একটু সামনে হচ্ছে আমাদের আবু নাসের স্টেডিয়াম। আমরা চলে আসছি ট্রাস্টওয়ার্ডে। উঠে দিব? একবারে উঠাই দিলাম। এখন এটা ছোট্ট একটা ওয়াশ হবে, ওয়াশের পরে সিরামিক কোটিংয়ের জন্য ঢুকবে।
সো দেখা যাক সিরামিক কোটিংয়ের পরেও আগে কিছু সতর্কতা আছে। আগে হচ্ছে ভালো করে ওয়াশ করে নিতে হয়, রাইট? বাইকে যেন ময়লা না থাকে, ধুলাবালু না থাকে। এরপরে সিরামিক কোটিং করাইলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না, এরপরে এটার মেনটেন্যান্সগত কিছু ইস্যু আছে। আচ্ছা, এই বিষয়গুলো সিরামিক কোটিং শেষ হওয়ার পরে আবার দেখাবো যে কিভাবে কি কাজ হইলো বা এরপরে সতর্কতা কি, কিভাবে মেনটেন করবেন, তাহলেই সিরামিক কোটিং টিকে থাকবে। কি ফাহাদ, রাইট? এই বিষয়গুলো সব ফয়সাল ভাইয়ের কাছ থেকে আমরা বুঝে নেব যে আমরা এই সিরামিক কোটিং করার পরে এটাকে কিভাবে মেনটেন করব, যাতে করে সিরামিক কোটিংটা লম্বা সময় আমাদের বাইকটার কালারটাকে ঠিক রাখতে পারে। মানে সব কিছুই যত্ন করতে হয়, যত্ন না করলে ভালো থাকে না। কি নাফিস? গুড। আমরা ট্রাস্ট রোডে আছি এখন। এই যে বাইকের সিরামিক কোটিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর ফয়সাল ভাই বেসিক্যালি কাজটা করেন, উনি এক্সপার্ট হ্যান্ড প্লাস এটার জন্য ট্রেন, রাইট? ফয়সাল ভাই আমাদেরকে একটু শেয়ার করুক যে সিরামিক কোটিং এর ডিটেইলসটা কি, কেন করতে হবে বা করার আগে পরে কি সতর্কতা। ফয়সাল ভাই প্লিজ আমাদেরকে যদি একটু শেয়ার করুন। এই বাইকটার মালিক হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে জাহাঙ্গীর ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি এই বাইকটা কেন নিলেন, প্রথম কোথায় দেখছেন, কিভাবে এই ডিসিশনটা নিছেন এই বাইকটা আমাদেরকে একটু শেয়ার করুন। অনেকদিন থেকে বাইক কেনার জন্য মানে ভিডিও দেখতেছিলাম, হ্যাঁ, তো ইউটিউবে কিন্তু পছন্দসই কোনো বাইক আমি খুঁজে পাচ্ছিলাম না। কোন বাইকটা নিলে মানে কমফোর্ট বা আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে আমি চলতে পারবো, প্রয়োজন মিটবে। তো তারপরে পাওয়ার বিষয় আছে, সবকিছু মিলাই আমি যখন ভাইয়ার ভিডিওটা দেখলাম, হ্যাঁ আপনার ভিডিওটা দেখার পরে উনি যে কম্পারিজন করেছিল এফজেডের সাথে, তারপরে আরো হর্নেটের সাথে, সবকিছু মিলাই এই বাইকটার পাওয়ার পারফরমেন্স রিভিউটা পেয়ে তারপরে আমি এই বাইকটা কেনার জন্য আপনি একটা কমেন্ট করছেন, হ্যাঁ তখনও জানতাম না যে এই কমেন্টের ব্যক্তির সঙ্গে আমার এখানে কমেন্ট করছিল যে এই বাইকটা মানে আসলে খুব কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড, দেখা হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে সিরামিক কোটিং করার সিদ্ধান্ত নিয়ে একটু আগে ফাহাদের সঙ্গে কথা হচ্ছিল। ফাহাদ হচ্ছে জানার ছেলে যে কেন এটা করার সিদ্ধান্ত নিয়ে বা সিরামিক কোটিং কেন করতে যাচ্ছে, ওই একই কথা, কালার প্রোটেকশন, কালার এই হচ্ছে বিষয়। এখন আপনি কি করতে লাইক মনে হয় আমি আপনার থেকে বেশি লাইক করছি, আপনার কেমন লাগছে? আমি যে রিভিউটা দিয়েছিলাম, আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। চাইনিজ বাইকের রিভিউগুলো যখন ভালো বিচারও করি, তারপরে বলে দিচ্ছি। এখন এই রিভিউটা আপনার কাছে অনেস্ট কেন মনে হলো, বা কেন মনে হলো যে না এই রিভিউটার উপর বেস করে আমি আপনার মানে এটা রিভিউটা এত সুন্দর হয়েছে, আপনার উপস্থাপনটা এত সুন্দর হয়েছে, আর সবকিছুর কম্পারিজনটা আমি একদম মানে আমার হৃদয়ে গেঁথে গেছে, হ্যাঁ। তারপরে আমি এই বাইকের উপরে ট্রাস্ট করেছি, বিশ্বাস করেছি যে না ঠিক আছে এইটা আমার নেওয়া যায়, প্রয়োজন মেটাতে পারবে। এবং যে যতটুকু আমি চালিয়েছি, আমি চুকনগর থেকে নিয়েছি, আমি একটা সাতক্ষীরা গেছিলাম, আমার খুবই আরামদায়ক মনে হয়েছে এবং আমার কাছে খুব ভালো লাগছে। কোনো ধরনের কোনো প্রবলেম পান না, আপনার মনে হচ্ছে যে বাইকটা নিয়ে আমি পস্তায় নাই, আমি রাইট ডিসিশন নিয়েছি। দ্যাটস ইট। সো গাইজ, ইস্যুটা হচ্ছে আমরা যারা মোটরসাইকেল বা বাইক রিভিউ করি, আমাদের সবসময় অনেস্ট থাকা উচিত। আর অনেস্টি মিনস
আমরা এমন কোনো ইনফরমেশন যেন না দিই যে ভিউ বাড়াইতে গিয়ে বা কাউকে স্যাটিসফাই করতে গিয়ে সাবস্ক্রাইবারের সঙ্গে যেন প্রতারণা না হয়ে যায়। সো বাজে বাইকগুলোর রিভিউ যেন বাজেই হয় আর ভালো বাইকগুলোর রিভিউ যেন ভালোই হয়, এটাই হচ্ছে ব্যাপার। গাইজ, আমাদের কাটিং আর পলিশিংয়ের কাজ শেষ, এখন এটা আবার ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পরে আবার আমরা ভেতরে নিব, নিয়ে এটা ড্রেসিং করা হবে। ড্রেসিংয়ের পরে মূল কোটিংয়ের কাজ শুরু হবে। এই যে হচ্ছে এখন রেডি হয়ে আছে, কাটিং করা শেষ, এখন ওয়াশ করা হবে। কাটিংয়ের পরে বেসিক্যালি টুকটাক কিছু ময়লা থাকে গাড়িতে, ওইটা ওয়াশ করে এরপরে মূল সিরামিক কোটিংটা শুরু হবে। সো গাইজ, আমাদের সিরামিক কোটিংয়ের কাজ কমপ্লিট। কালার আগের থেকে যথেষ্ট ভালো লাগতেছে আমার কাছে, মানে একটা গ্লজি ফিল চলে আসছে, মানে ফ্যান্টাস্টিক একটা লুক আসছে। আর আমার বাইকটা চালাচ্ছে হচ্ছে এই বাইকের মালিক ফাহাদ। আমি বয়রা পর্যন্ত যাব, তারপরে ওকে বাইকটা বোঝাই দিয়ে আমরা চলে যাব। সো আর একটু রাইড করি বাইকটা। N160 রাইড করতে এমনিই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগতেছে, মানে ফ্যান্টাস্টিক একটা ইয়ে। মেহির না, ওঠেন, সমস্যা নেই, ও ছোট মানুষ তো। ওয়াও, সিরামিক কোটিংয়ের পরে এগুলো এত সুন্দর, মানে ক্যামেরা আসতেছে কিনা জানি না, বাট একেবারে ডিফারেন্ট একটা কালার শেপ চলে আসতেছে, মানে চকচক করতেছে একেবারে। ওকে, আচ্ছা, এই সিরামিক কোটিংয়ের কস্ট হচ্ছে 3800 টাকা লাগছে। 4000 টাকা ইউজুয়াল রেঞ্জ, আপনারা বার্গেইন করে নেবেন। 3800 টাকা হচ্ছে এটার সিরামিক কোটিংয়ের কস্টটা লাগলো, এই হচ্ছে বিষয়। ফয়সাল ভাইও চিন্তা করতেছে একটা N160 নেবে। হোয়াটএভার, ওকে বাইকটা ডেলিভারি দেওয়ার সময় আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিব ওকে, যে এটা কিভাবে মেইনটেইন করবে। ওই যে হচ্ছে ফাহাদ, ও আমার বাইকটা রাইড করতেছে। যাই হোক, আপনারাও সিরামিক কোটিং করাইতে পারেন। আর ট্রাস্ট ওয়ার্ডের নাম, অ্যাড্রেস সব কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখেন স্ক্রিনে উপরে ডানি বাইয়ে কোথাও শো করে দিচ্ছি, ওটা দেখে নিন। মানে বাইকের কালার প্রোটেকশন যদি চান, আপনার যদি মনে হয় আমি কালারটা একটু বেশি দিন টিকিয়ে রাখবো বা কালারটা ভালো রাখবো, তাহলে সিরামিক কোটিং করা যাইতেই পারে। আদারওয়াইজ যত্নের উপর ডিপেন্ড করে, যদি ভালো করে যত্ন করা হয় অনেক সময় অনেক দিন কোনো কোটিং ছাড়াই বাইকের কালার ঠিক থাকে, এটা হচ্ছে বিষয়। আমি এইখানে ওকে বাইকটা বুঝিয়ে দিই, তারপরে আমি আমার বাইক নিয়ে চলে যাই। এইখানে ব্লগটা শেষ করে দিব। হ্যাঁ, ফাহাদ সাহেব, এই যে হচ্ছে আপনার বাইক, এই যে চাবি। কেমন লাগলো আমার বাইক? খুব বাজে, তাই না? না, হর্নেটের ইঞ্জিন খুব বেশি ভালো না। ওকে, ও সুন্দর লাগতেছে সিরামিকের পরে, খুবই সুন্দর লাগতেছে, তাই না? কালারটা একটা গ্লজি আসছে। আচ্ছা, মেইনটেইনের জন্য শুনলেনই তো, আপাতত 3-4 দিন হচ্ছে কোনো ধরনের কোনো ওয়াশ করা যাবে না। যত কাদা লাগুক, বালু লাগুক, যাই হোক, 3-4 দিন কোনো ওয়াশ করা যাবে না। 3-4 দিন পরে তারপরে ওয়াশ করবেন। ওয়াশের সময় ডিটারজেন্ট ইউজ করা যাবে না বা শ্যাম্পুও দেবেন না, শুধুমাত্র বেবি শ্যাম্পু ইউজ করতে পারেন, মানে ক্ষার জাতীয় কিছু দিয়ে ওয়াশ করা যাবে না। বেটার যে শুধু পানি দিয়ে ওয়াশ করেন, এটা হচ্ছে বিষয়। আর টুকটাক যা মেনটেন্যান্স আছে তা তো জানেনই। মাইক্রোফাইবার টাওয়েল নিছেন, ওইটা দিয়ে জাস্ট মুছবেন, খুব বেশি প্রেশার দিবেন না, অন্য কোনো কিছু দিয়ে মুছবেন না, তাহলে কিন্তু কোটিংটা নষ্ট হবে। আর বাসায় গিয়ে ঢেকে রাখবেন, যেন কোনো দাগ টাগ না পড়ে, যেন কোটিংটা ভালো করে বসে। আর সবসময় যখনই বাইক ওয়াশ করবেন, কোনো ধরনের সার্ফ এক্সেল বা এই টাইপের কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু হ্যাঁ, হয় বেবি সোপ নইলে হচ্ছে পানি, এটা, তাহলে আপনার কোটিংটা ভালো থাকবে। ওকে, আচ্ছা, কস্ট পড়ছিল তো 3800, তাই না? 3800 টাকা।
ওকে, কস্ট বেসিক্যালি 3800 টাকা নিয়েছে, আর বাইক ভেদে এটা ভ্যারি করে। স্পোর্টস বাইকের ক্ষেত্রে একটু বেশি হয়, আর যদি কেউ আসেন আমার রেফারেন্স দিয়েন, হয়তো একটু ছাড়টার দিতে পারে, বাট এটা ওই ট্রেডিশনাল ব্যাপার না, আসলে ডিসকাউন্ট পাবেন, এই হচ্ছে বিষয়। আর এই বাইকটা নিয়ে একটা ব্রেক টেস্টের ভিডিও করবো ইনশাল্লাহ, ব্রেকিং পিরিয়ডটা যাক বা যে কোনো দিন, তাই তো? ওকে, থ্যাংক ইউ। সাবধানে চালাবেন, সব সময় হেলমেট পরবেন, স্পিডিং করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ফাহাদ, ভালো থাকবেন, ভালো ছেলে, গুড বয়। এখন হর্নেটে চলে আসলাম, আমার হর্নেট। হ্যাঁ, আপনি চলে যান, তারপরে আমি যাই। ও পার হইতে সমস্যা হবে? আচ্ছা, আমি পার করে দিচ্ছি, সমস্যা নেই। ও একটু উইক চালক তো, ছোট মানুষ। ওকে, ওই পারে তো, এটা থাক এখানে আমারটা। ও মেয়ে, তুমি এইখানে দাঁড়াও, আমি ওকে ঘুরে দিয়ে আসি। ওকে, হ্যাঁ বসো। ওকে, ছোট মানুষ তো, ও অত এক্সপার্ট না। পারবা? এখন বাইকে হাত পা টাচ কম লাগাবা, ওকে? এটা যেন পুরো বসে, তাহলে ঠিক আছে। তাহলে হ্যাভ সেফ রাইডস, সাবধানে থাকবা। থ্যাংক ইউ, আমি ভালো থাকবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই। যাক, ভালো হয়েছে যে আমাকে বলছিল যে মোড় ঘুরতেও সমস্যা হবে, আদারওয়াইজ এরকম ট্রাফিক ঘুরতেও, যেহেতু বাচ্চা একটা মানুষ হয়তো টুকটাক কিছু চালাইতে পারে, সেক্ষেত্রে একটা ট্রাভেল হয়ে যাইতেই পারে। সো গাইস, তাহলে আজকের মতো এখানে পর্দা টেনে দিই, আর ব্লগটা যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই।